experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ওই বাড়িটা কিনেছি আমরা। আমার নাম বেনিম কক্স। আমি আনন্দিত তোমার মতো একজন সমবয়সী প্রতিবেশী পেয়ে। নিশ্চয়ই আমরা একে অপরের ভালো প্রতিবেশী হব। ছেলেটা কথাগুলো হাস্য মুখে বলল। রোমেরো যদি এখন একটু না হাসে তাহলে বড্ড বেমানান দেখায়। সৌজন্য স্বরূপ সেও হাসল, বলল, আমি রোমেরো, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। বেনিম আর কিছু বলল না, এক টুকরো সরল হেসে চলে গেল। রোমেরো তাকিয়ে রইল ওর যাওয়ার পথে। এই শহরে কতদিন থাকতে পারবে সে বিষয়ে সন্দিহান সে। জানে না প্রতিবেশী হিসেবে বেনিম কক্স কেমন হবে। মোটামুটি ভালোই হবে বলে মনে হচ্ছে, কিন্তু একটু আগে দেখা মেয়েটা প্রতিবেশী হিসাবে খুবই বাজে। তারাশ একজন সাব ইন্সপেক্টর, যদিও ইন্সপেক্টর হওয়া তার স্বপ্ন ছিল না। সে চাইতো একজন ডাক্তার হতে, কিন্তু তার বাবার স্বপ্নের কারণে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ভাটা পড়ে। কারণ বাবা চাইতেন তার ছেলে আইন নিয়ে পড়ুক, দেশের বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে তাদের শাস্তির দিকে ধাবিত করুক। তারাশ যেদিন বাবার এই চাওয়া সম্পর্কে জানতে পারল, সেদিনই নিজের ডাক্তার হওয়ার স্বপ্নকে বিসর্জন দিয়েছে। কারণ বাবা যেহেতু চায় সে একজন ইন্সপেক্টর হোক, সেহেতু তাকে তাই হতে হবে, সেটা স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায়। বর্তমানে তারাশ ছুটিতে ছিল বিয়ে উপলক্ষে, কিন্তু যেহেতু গতকাল তার বিয়ে সম্পন্ন হয়নি, সেহেতু বাড়িতে বেকার বসে থাকাকে যুক্তিসঙ্গত মনে করেনি সে। তাই সকাল সকালেই চলে এসেছিল থানায়। কিন্তু এসে এসে বেশ ঝামেলাই পড়ল। যে দেখছে সেই টিটকারি মারছে তার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে। সিনিয়র আর জুনিয়র নেই, সবাই মজা করছে। নাতালিয়ার সাথে তো তোমার বিয়ে ভেঙে গেছে, তা জেনোভিয়াকে কবে বিয়ে করছো? শুনলাম জেনোভিয়ার গর্ভে নাকি তোমার সন্তান, এটা কি আসলেই সত্যি? এরকম প্রশ্ন করে করে মাথা খাচ্ছে সবাই তারাশের। তারাশ এক এক করে সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত এবং বিরক্ত। জেনোভিয়ার গর্ভে তার সন্তান, এই কথাটা সবাই কিভাবে জেনে গেছে বুঝতে পারছে না। জেনোভিয়া এই মিথ্যা কথাটা কেবল নাতালিয়াকে বলেছিল, যাতে সে এই বিয়েটা ভাঙতে সক্ষম হয়। নাতালিয়া ব্যতীত কে শুনেছিল জেনোভিয়ার বলা এই কথাটা? কে কথাটা পুলিশ স্টেশনের মাঝে ছড়িয়ে দিয়ে তার সর্বনাশ করতে চাইছে? একবার যদি এই কথাটা মিডিয়ার কানে পৌঁছায় তখন কি হবে? আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠল তারাশের চক্ষুদ্বয়। সে টের পাচ্ছিল, সে যদি আর কিছুক্ষণ এখানে থাকে তাহলে উন্মাদ হয়ে যাবে। তাই সে অতি সত্বর বেরিয়ে গেল থানা থেকে। রোদ খেলা করছে ভূপৃষ্ঠে, খিলখিলিয়ে হাসছে যেন। সকালের দিকে রোদের এমন মিষ্টি হাসি ছিল না, হঠাৎ করে হেসে উঠেছে। এ হাসি তেজহীন, কোমল, কোনো উষ্ণতা নেই। থানার একদম কাছেই মাতভেই নিকোলায়ের বাসা। মাতভেইয়ের একটা কুকুর আছে, যেটার সাথে তারাশের খুব ভাব। কুকুরটা দূরেই বসেছিল। আকারে ওটা অনেক বড়, বাদামি পশমে ঢাকা শরীর। তারাশকে দেখেই লেজ নাড়তে নাড়তে চলে এলো কাছে। তারাশ গায়ে হাত বুলিয়ে দিতেই ওটা আবার দৌড়ে পালালো। তারাশের জেনোভিয়ার ডক্টর কথা মনে পড়ল। জেনোভিয়া আদর করে ডক্টর নাম রেখেছিল জুরা। জুরার সাথেও তারাশের খুব ভাব ছিল, কিন্তু মনিবের সাথে তারাশের দূরত্ব সৃষ্টি হওয়ায় জুরাও যেন তারাশের কাছ থেকে নিজেকে দূর করে নিয়েছে। তারাশ আর বসে থাকলো না, গাড়িতে চড়ে বাড়ির দিকে রওনা দিল। পথিমধ্যে কোথাও ব্রেক নিল না। 2 বেডরুম, কিচেন, ওয়াশরুম আর ফিনিশড বেসমেন্টের বাড়িটা আর খয়েরি রং মিলিয়ে। রাস্তার একদমই কাছে বাড়িটা, বলা যায় রাস্তার পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে ওর বাড়িটা। এটা ভাড়া বাড়ি। দরজা খুলে ভিতরে ঢুকলো তারাশ। প্রথমে লম্বা সময় নিয়ে শাওয়ার নিল, তারপর চলে এলো কিচেনে। হালকা কিছু খাবার বানিয়ে নেবে এখন। ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিল, ধুয়ে নিয়ে চপিং বোর্ডে টুকটুক করে শব্দ করে কাটতে লাগলো। এরই মধ্যে কলিং বেলের শব্দ ভেসে এলো কানে। সবজি কাটা রেখে দরজা খুলতে গেল সে। খুলতে গিয়েও কি ভেবেই আবার খুলল না। ডোর ভিউতে উকি দিয়ে দেখলো জেনোভিয়া দাঁড়িয়ে আছে বাইরে। স্টান হয়ে দাঁড়িয়ে গেল তারাশ। জেনোভিয়া এখানে কেন? কালকে তার বিয়ে ভেঙে দিয়েও মেয়েটার ভেতর কি অনুশোচনা হচ্ছে না? তারাশ দরজা খুলল না। দরজার এপাশ থেকে বলল, চলে যাও, আমি দরজা খুলব না। তাহলে কি আমি নিজ থেকে দরজা খুলে ভিতরে ঢুকবো? তোমার দরজা খোলার উপায় কিন্তু আমার কাছেও আছে। বাইরে থেকে প্রতি উত্তর দিল জেনোভিয়া। তুমি কি চোর? আমি চাইছি না তুমি ভেতর প্রবেশ করো, তারপরও তুমি জোর করে প্রবেশ করতে চাও। আমি যতই চাইছি তোমাকে গ্রেফতার করব না, তুমি জানো ততই গ্রেফতার হতে মরিয়া। প্লিজ চলে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই।
জেনোভিয়া কষ্ট অনুভব করলো। সে তারাশকে এতটা ভালোবাসে, আর তারাশ কিনা তাকে বুঝতেই চায় না। মেঘ সরে রোদ উঠে আবারও মেঘ ঢেকে যাওয়ার মতো নীরব কষ্টগুলোই নীরবই পড়ে রইল জেনোভিয়ার। বলল, খাবার নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি। জেনোভিয়ার খাবারের বক্সটা নিচে নামিয়ে রেখে দিলেই তারাশ বলল, রাখবে না? থেমে গেল জেনোভিয়া। তুমি কখনোই ভালো রাঁধুনি ছিলে না, আর এখন যখন আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই, সেহেতু তোমার রান্না এখন আর আমার ভালোও লাগবে না। বলে দরজার কাছ থেকে সরে এলো তারাশ। কিচেনে ঢুকে সবজি কাটতে লাগলো, যেটা সে জেনোভিয়ার আসার আগে থেকে করছিল। জেনোভিয়ার দু চোখে বিন্দু বিন্দু জল। তার কাচের মতো স্বচ্ছ মনটা অভিমানের কালো ছায়ায় ঢেকে গেল। হঠাৎ কোত্থেকে একগুচ্ছ রাগও এসে গেঁথে গেল তার পক্ষে। সে এতটাই অভিমানী আর রাগান্বিত হলো যে খাবারের বক্সটা তারাশের বাসার সামনে ছুঁড়ে ফেলল। বক্স থেকে খাবার ছিটকে পড়ল বাইরে। জেনোভিয়া আর এক মুহূর্ত স্থির থাকলো না ওখানে। শপটার নাম বারবারা। শপের মালিকের স্ত্রীর নাম ছিল বারবারা। তার নামেই নামকরণ করা হয় শপের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বারবারা বেচারা স্বামী গ্লেবকে ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। এই শপে প্রবেশ করলেই পলিনার এই ঘটনা সম্পর্কে মনে পড়ে যায়। তবে এ কথা সত্য যে গ্লেব তার স্ত্রীকে আসলেই বড্ড বেশি ভালোবাসত, এমনকি এখনও বাসে। আর তাই তো স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পরও গ্লেব শপের নাম পরিবর্তন করেনি। পলিনা চকলেট স্টোরে এসে খুঁজে খুঁজে তার প্রিয় চকলেটগুলো ট্রলিতে ফেলছে। তার বেশি প্রিয় চকলেট মিল্ক চকলেট। চকলেট বাছাইয়ের কাজ শেষে যখন সে ট্রলি ধরে অন্যদিকে যাওয়ার জন্য উদ্দেশ্য হলো, তখন আচমকা সে আবিষ্কার করলো একজন ছেলে তার সামনে স্থির মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। পলিনা ভয়ই পেয়ে গেল, কারণ ছেলেটা কখন এসে দাঁড়িয়েছে সে একদম টের পায়নি। কোনো শব্দও করেনি ছেলেটা। তার আশপাশ এতই নীরব ছিল যে মনে হচ্ছে ছেলেটা বোধহয় নিঃশ্বাসও ফেলেনি একবার। নিঃশ্বাস ফেললেও হয়তো পলিনা শুনতে পেত। ছেলেটা একগাল হেসে বলল, প্রিভিয়েট, আমি বেনিম কক্স। আমাদের একদিন রাস্তায় দেখা হয়েছিল। তুমি আমার হাত থেকে একটা বক্স ফেলে দিয়েছিলে। তোমার নিশ্চয়ই মনে আছে আমাকে। পালিনা বলল, দুঃখিত, আমি মনে করতে পারছি না। 5 দিন পূর্বে খয়েরি রঙের বাড়িটার সামনে লাল রঙের দোড়াকাটা শার্ট পরা ছিলে তুমি। আমার হাতের বক্স রাস্তায় ফেলে দিয়েছিলে। আসলেই মনে নেই তোমার? পালিনা ইতস্তত করে বলল। আমার এমন কিছু মনে পড়ছে না, দুঃখিত। বেনিম তার তীক্ষ্ণ দৃষ্টির ঝলকে এক নিমিষেই দেখে নিল পলিনার চোখে মিথ্যা ভাসছে। মেয়েটা কি চিনতে পেরেও বলছে চিনতে পারছে না। বেনিমের রাগ হলো। বেনিম জানে তার রাগ বেনিম জানে তার রাগ অত্যন্ত বাজে, তাই সে সচরাচর কম রাখতে চায়। সে মেয়েটার চোখে স্থির চেয়ে থেকে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে সেদিনের জন্য সরি বলবে। আমি তোমাকে বক্সটা উঠিয়ে দিতে বলা সত্ত্বেও তুমি সেটা না উঠিয়ে দিয়েই চলে গিয়েছিলে। কিন্তু তুমি এখন আমাকে চিনতেই পারলে না। এটা খুব দুঃখের বিষয়। বেনিম সোজা বেরিয়ে গেল সব ছেড়ে। মুখে বিড়বিড় করে শুধু একটা কথাই আওড়াতে লাগলো, ও আমাকে চিনতে পারলো না, ও আমাকে ভুলে গেছে। কিভাবে ভুলে যেতে পারে? সারাটা পথ বেনিমের মনে এই ব্যাপারটাই ঘুরল। বেরি উইলো একটা শার্টের বোতাম লাগাচ্ছিলেন সোফায় বসে। এ কয়দিনেই তিনি বাড়িটাকে সাজিয়ে ফেলেছেন। এতে অবশ্য রিচার্ড আর বেনিমেরও সহযোগিতা ছিল। বাড়িটাকে ইতোমধ্যেই কেমন আপন আপন মনে হচ্ছে তার। বেনিম বাইরে থেকে ফিরেই ছোট বাচ্চাদের মতন মায়ের কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সোফায়। বলতে লাগলো, মেয়েটা আমাকে চিনতে পারেনি মামা। ও আমাকে চিনতে পারেনি। ও আমাকে ভুলে গেছে মামা। মনে রাখেনি আমাকে। ও ভুলে গেছে। অজানা আশঙ্কায় বেরি উইলের বুকের ভিতরটা ঠকঠক করতে লাগলো। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। ভয়ে ভয়ে সে হাত রাখলো ছেলের মাথায়। কাপা স্বরে জানতে চাইল, কার কথা বলছো বেনিম? ওই মেয়েটা মামা, বাদামি চুল, ধূসর চোখ, চোখের নিচে যে মেয়েটার তিল আছে ওই মেয়েটা। মেয়েটা আমাকে চিনতে পারেনি। এত তাড়াতাড়ি ও আমাকে ভুলে গেছে। আমি তো ভুলে যাইনি। তাহলে ও আমাকে কেন ভুলে গেল? কেন ভুলে গেছে আমাকে? কেন চিনতে পারেনি? ও কেন রাগিয়ে দিল আমাকে? তীব্র কণ্ঠে জানতে চেয়ে কেঁদে উঠল বেনিম। ওকে এই মুহূর্তে একটা বাচ্চা মনে হচ্ছে। কাঁদতে কাঁদতে মাকে বলল, ও আমাকে কেন রাগিয়ে দিল মামা? আমি রাখতে চাই না, তবুও কেন রাগিয়ে দিল আমাকে? কেন চিনতে পারলো না? কেন ভুলে গেল? কেন?
বেনিম আরও প্রখরভাবে কেঁদে উঠল। অন্যদিকে বেবি উইলোর হাত পা ঠান্ডা হয়ে এসেছে। কোন মেয়ের কথা বলছে বেনিম? পলিনা একটু অহংকারী প্রকৃতির, মানুষজনের সাথে মিশতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কেউ যেচে এসে সখ্যতা করতে চাইলে তার ওর অপছন্দনীয়। বেনিমের ব্যাপারটাও পছন্দ হয়নি ওর। ও ছেলেটার হাত থেকে বক্স ফেলে দিয়েছিল বলে ছেলেটা আজ দৌড়ে ওর সাথে কথা বলতে এসেছে। আবার যাওয়ার সময় কি বলে গেল? সরি বলা উচিত ছিল ওর। উটকো মানুষজন। আর সেদিন বক্সটা উঠিয়ে দিতে বলেছিল বলেই কি ওর উঠিয়ে দিতে হবে? ও কি বেনিমের দাস? দিনটাই কেমন খারাপ বানিয়ে দিল বেনিম ছেলেটা। রোমেরো মেয়েটাকে দূর থেকে লক্ষ্য করে চলল। মেয়েটাকে সে এর আগেও দেখেছে। মেয়েটা রোমেরোকে অতিক্রম করে সামনে চলে গেল। পিছন থেকে ডাকলো রোমেরো। এই, কেউ ডাকায় দাঁড়ালো পলিনা। ডাক অনুসরণ করে পিছনে তাকালো। রোমেরো বলল, সেদিন তোমাকে তোমার মা ওরকমভাবে মেরেছিল কেন? পলিনা ভ্রু কুঞ্চিত করে বলল। তুমি কে? রোমেরো বিস্মিত। পলিনার দিকে এগিয়ে এসে বলল, আমি জানতাম না মেয়েদের স্মৃতিশক্তি এতটা খারাপ হয়। আমাকে মনে নেই? সত্যি মনে নেই? এটা আমি। আর একটু হলেই যার গাড়ির নিচে চাপা পড়ে কবরে থাকতে এখন। স্যার, আমার মনে নেই, আমি চিনতে পারছি না। পলিনা বেনিমের মতো করেই রোমেরোকেও এড়িয়ে গেল। আজকের দিনটা কি হচ্ছে তার সাথে? 2 ঘন্টা আগেই এক উটকোকে পার করে এলো। একটু সময় বাদেই আরও একটা উটকো এসে জুটেছে। ভেবেছিল বেনিম উটকোটার মতো এ উটকোটাকেও এড়িয়ে আসতে সক্ষম হয়েছে, কিন্তু এ উটকোটা সহজে পিছু ছাড়ল না। রোমেরো দৌড়ে এসে পলিনার পথ রোধ করে দাঁড়ালো। ভারী কৌতুকবাজ মেয়ে তো তুমি। চিনতে পেরেও না চেনার ভান করছো। চিনতে পারলে কি আমি বলবো আমাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করাও? আমি শুধু জানতে চেয়েছি তোমার মা কেন মেরেছিল তোমাকে। পলিনাও বিরক্ত হয়ে বলল, আরে আজব, বলছি আমি তোমাকে চিনতে পারছি না, তারপরেও কেন এত এত কথা বলছো তুমি? রোমেরো কিছু বলা দিয়ে আবার থেমে গেল। বড় করে একটা নিঃশ্বাস ফেলে চুপ রইল ক্ষণকালের জন্য। তারপর জিজ্ঞেস করলো, তুমি আর তোমার মা সেদিন বারে যাও নিয়ে কিছু বলেছিলে। কোন বারে যাও তুমি? বারটা কোথায়? পলিনা অবাকের চোখে দেখল। সে কোন বারে যায় এটা জেনে ছেলেটা কি করবে? এবার আরও বিরক্তবোধ করলো পলিনা। অস্ফুট স্বরে উচ্চারণ করলো। গায়ে পড়ার স্বভাব। তারপর হনহনিয়ে হাঁটা শুরু করলো। কথাটা অস্ফুট স্বরে বললেও রোমেরো শুনতে পেল। শুনে মুখটা গম্ভীর হয়ে গেল তার। মস্তিষ্কের ভিতর তিরিং করে নেচে উঠল ক্রোধ সমষ্টি। গায়ে পড়া স্বভাব? মেয়েটা তাকে গায়ে পড়া স্বভাবের বলল? এত স্পর্ধা? সে পলিনার যাওয়ার পথে পলক্ষীন দৃষ্টি চেয়ে থেকে বলল, তোমার বলার দরকার নেই, আমি নিজে খুঁজে নিতে পারি। অসভ্য মেয়ে। মায়ের কোল থেকে ওঠার পর থেকেই বেনিম চুপচাপ হয়ে গেছে। যা দেখে বেরি উইলোর ভয় ভারী থেকে আরও ভারী হচ্ছিল। যখন বেনিম একদম চুপ হয়ে যায়, মুখ গম্ভীর করে রাখে, তখন তিনি খুব ভয় পান। এমন চুপচাপ থাকা যে ভালো না। দিন যত রাতের দিকে এগোচ্ছিল, বেরি উইলোর ভয় তত বাড়ছিল। আর রাত যত বাড়ছিল সে তত ভয়ে কাঁপছিল। বেরি উইলো জানে মুখের কথা থেমে গেলেও বেনিমের অন্তরের কথা আর থেমে নেই। বেনিম নিত্যদিনের মতো স্বাভাবিকভাবেই মার সাথে বসে ডিনার করলো। বাবা কিছু প্রয়োজনে ইয়েকাতেরিনবার্গ গেছে। ডিনারের পর বেনিম নিজের রুমে চলে গেল। রাতে ডিনারের পর সে 1 ঘন্টা যাবৎ ছবি আঁকে, তারপর ঘুমিয়ে যায়। বেরি উইলো ওষুধের বক্স থেকে ঘুমের ওষুধ আর পানি নিয়ে বেনিমের ঘরের দিকে চলতে লাগলেন। বেনিমকে এই ঘুমের ওষুধটা মাঝে মধ্যে দিতে হয়, না হলে তার ছেলেটা ভালোভাবে ঘুমাতে পারে না। তিনি চান না তার ছেলের ঘুমে ব্যাঘাত ঘটুক। তার ছেলে নিশ্চিন্তে না ঘুমালে তিনিও যে নিশ্চিন্তে 2 চোখের পাতা এক করতে পারেন না। রিচার্ডও পারে না। বেরি উইলো দোতলার বেনিমের রুমে এসে ঢুকলেন। বেনিমের টেবিলের উপর একটা বাতি জ্বলছে। বেনিমের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখলেন বেনিম চমৎকার একটা ছবি আঁকছে। ছবিতে একটা ছোট ছেলে তার মার কোলে শুয়ে আছে। বেরি উইলো জানে এই ছবিটা বেনিম মায়ের প্রতি ভালোবাসা থেকেই অঙ্কন করেছে। বেনিম তাকে খুব ভালোবাসে, আর তিনিও বেনিমকে অত্যধিক ভালোবাসেন। 2 হাতের বেষ্টনে বেনিমের গলা জড়িয়ে ধরে বেনিমের কপালে স্নেহের চুমু খেয়ে বললেন, চমৎকার এঁকেছো বেনি। বলে আবারও চুমু খেলেন কপালে। ওষুধটা খেয়ে নাও এখন। বেনিম হাসল, স্বচ্ছ হাসি। মাঝে মাঝে এত স্বচ্ছ হাসে যা দেখলে নয়ন প্রাণ দুইই জুড়িয়ে যায়। বেনিম মায়ের সামনে ওষুধ খেয়ে নিল।
যদিও সে জানে না এটা কিসের ওষুধ। মা মাঝে মধ্যেই হুটহাট করে ওষুধ নিয়ে এসে খেতে বলে। মাকে এখন আর জিজ্ঞেস করে না কিসের ওষুধ খেতে দিচ্ছে, আগে জিজ্ঞেস করতো, আর মা প্রশ্নটা এড়িয়ে চলতো। বেনিমার কিছু না জানলেও এটুকু ঠিকই জানে যে মা যা কিছু করে তা সবই তার ভালোর জন্যই। হয়তো তার কোনো সমস্যা আছে যেটা সে জানে না, কিন্তু মা ঠিকই জানে। মায়েরা আসলে সন্তানের সব কিছুই জানতে পারে। শুভরাত্রি। বলে বেরিয়ে গেলেন। বেনিমার ছবি আঁকলো না, ওয়াশরুমে গেল দ্রুত। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় শুয়ে পড়ল, গায়ে কম্বল টেনে। ঘুম ঘুম আবেশ নেমে এলো চোখে। আকাশে ঘন কালো মেঘ। পলিনার মনে হচ্ছে বৃষ্টি নামবে। বৃষ্টি নামলেই ভিজে যাবে সে, কারণ তার কাছে ছাতা নেই আর রেইনকোটও নেই। ঘড়িতে আরও একবার সময়টা দেখে নিল, রাত 2টা। আজও সে মাকে ফাঁকি দিয়ে বারে গিয়েছিল। এখনকার দুটো বারই অনেক রাত অবধি খোলা থাকে, খদ্দেরও আসে ব্যাপক পরিমাণ। পলিনা আজ নিজ থেকে বারে যায়নি। তার বান্ধবী এনি তাকে কল দিয়ে ডেকেছিল। কতবার যে মা কি করে টের পেয়েছিল সেটাই ভাবছে পলিনা। একবারও যদি টের পেয়ে যায় তবে নির্ঘাত খবর আছে তার। মা একদমই পছন্দ করে না বারে গিয়ে মদ্যপান করাকে, কারণ পলিনার বাবা অতিরিক্ত মদ্যপান করার কারণেই কঠিন রোগ হয়েছিল তার। তারপর সে মারা যায়। এ কারণেই পলিনার মা মদ্যপানকে ঘৃণা করে। পলিনার মা ফেলার ধরন টালমাটাল, কারণ সে কিছুটা নেশাগ্রস্ত। আজকে সে আগের তুলনায় কমই মদ পান করেছে, তবুও নেশালো ভাবটা চলেই এসেছে তার মাঝে। পিছনে হঠাৎ একটা শব্দ হলো। শব্দটা কানে আসতেই দাঁড়িয়ে গেল পলিনা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। স্ট্রিট লাইটের আলোয় যত দূর চোখ গেল সবই শূন্য দেখতে পেল। মানুষ তো দূর, অন্য কোনো প্রাণীরও অস্তিত্ব নেই। পলিনা আবারও হাঁটতে লাগলো। ক্ষণকাল বাদে আবারও একটা শব্দ হলো। আবারও দাঁড়িয়ে গেল সে। তার মস্তিষ্ক এবার সচকিত হয়ে উঠল। দাঁড়িয়ে গেল দোকান। এবার তার মনে হচ্ছে সে একা না, আরও কেউ আছে এখানে। পলিনা চকিতে পিছন ফিরালো। না, রাস্তা শূন্য। পলিনার হঠাৎ ভয় করছে। শব্দটা অহেতুক আসছে না নিশ্চয়ই, কেউ ইচ্ছাকৃতভাবে আওয়াজ করছে আড়ালে, তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু তাকে কেউ কেন ভয় দেখাবে? সত্যি ভয়টা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। শব্দটা আবারও হলো, আগের চেয়ে জোরে। পলিনার হৃৎপিণ্ড ধক করে উঠল। দিকশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো সে। ভীষণ ভয় পাচ্ছে। ভালোই ছুটছিল পলিনা। দ্রুত বাড়ি ফেরার জন্য সোজা রাস্তা ছেড়ে অন্য শর্টকাট রাস্তা ধরেছে। কিন্তু যখন বাম দিকে মোড় নিল তখনই একটা হাতুড়ির বাড়িতে ছিটকে পড়ে গেল সে। মাথা ফেটে রক্তের ছিটকে পড়ল। ব্যথায় আর্তনাদ করলো পলিনা। 2 হাতে চেপে ধরল মাথা। রক্তে ভিজে গেল হাত। লাইটের আলোয় দেখতে পেল কালো ক্যাপ মাথায় একজন সামনে এসে দাঁড়িয়েছে। পলিনা লোকটার মুখ দেখার চেষ্টা করল, কিন্তু তীব্র যন্ত্রণায় তার দৃষ্টি ঝাপসা। তাছাড়া লোকটার মাথায় ক্যাপ এবং মুখে মাস্ক থাকায় চেহারা ঢাকা পড়েছে। 2 চোখে মৃত্যু দেখতে পাচ্ছিল পলিনা। মৃত্যু যেন ডাকছে তাকে, কিন্তু সে মরতে চায় না, বাঁচতে চায় সে। পলিনা শক্তি সঞ্চয় করে টলতে টলতে উঠে দাঁড়ালো। ছুটতে চেয়ে সামনে পা বাড়ালেই পিছন থেকে আবার একটা হাতুড়ির বাড়ি এসে লাগলো তার মাথায়। রাস্তার উপর উপুর হয়ে পড়ে গেল সে। লোকটা হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করলো মাথায় ও শরীরে। পলিনা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ হলো না। ব্যথায় বারবার কষ্ট জর্জরিত চিৎকার করলো সে, কিন্তু কে শুনবে তার এই ক্ষীণ চিৎকার? এখানে আশেপাশের বাড়িগুলো এখন পরিত্যক্ত। এক বাড়িতে শুধু এক বৃদ্ধা বাস করে, কিন্তু সে বৃদ্ধা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় বলে ভূমিকম্প হলেও সে টের পাবে না। পলিনার শরীরের শক্তি ধীরে ধীরে শূন্যের কোঠায় এসে ঠেকল। কোনো রকম তার প্রাণটা এখনো ঝুলে আছে বক্ষত পঞ্জরে। লোকটা খুব নিকটে দাঁড়ানো। পলিনা অতি কষ্ট করে লোকটাকে কোনো রকমভাবে বলার চেষ্টা করে বলল, প্লিজ মেরো না। লোকটার পাষণ্ড বুক একটুও বিচলিত হলো না। সে পা দিয়ে জোরে কয়েকবার আঘাত করলো পলিনার পেটে। পরপরই পলিনার মুখের সর্বত্র পড়তে লাগলো এলোপাতারি হাতুড়ির বাড়ি। সে সহজে থামল না। বীভৎস রূপে পরিণত হলো পলিনা। চোখ মুখ কান যেন কিছু পার্থক্য করা যাচ্ছে না। হাতুড়ির আঘাতে ওর পুরো মুখ মাথা থেতলে গেছে। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা।